জনাব সিরাজুল ইসলাম, শুরুতে আপনার কাছে একটু আসি। আহ, একটা বিষয় তো আজকে লক্ষণীয়। আমরা দেখলাম যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে বেশ উৎসব মুখর। একটা নির্বাচনের আগে এমন উৎসব, যে প্রার্থীরা আসবেন, তাদের মনোনয়নপত্র বৈধ হলো কি হলো না সেটা নিয়ে তারা দল বেঁধে আসবেন, স্লোগান থাকবে, একটা রাজনৈতিক কালচার যেটা একটা দীর্ঘ সময় আমরা দেখিনি। আজকে আমরা দেখলাম, হ্যাঁ, 63 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটারও পেছনে কিছু কাহিনী আছে, হয়তো পরবর্তীতে সেটা আপিল করবে এবং সেটা ঠিকঠাক হয়ে যাবে। কেমন লাগলো আসলে এই উৎসবটা? ধন্যবাদ রাজীব, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত পাপি আপা এবং ইসলামী আন্দোলনের নেতাকে, সাথে সাথে অন্যান্য যারা যুক্ত হবেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে রাখছি। একই সাথে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ৭১ জানালের যত দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে। আপনার প্রশ্নের জবাবে যে কথা বলবো সেটা হচ্ছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই উল্লসিত, খুশি, আনন্দিত এই কারণে যে দীর্ঘদিন পর বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার ভেতর দিয়ে সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত হবেন এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং দেশ নতুন করে গণতন্ত্রের ধারায় ফিরবে এবং সাথে সাথে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, দেশের মানুষের সত্যিকারের উন্নয়ন, যে উন্নয়নটা দীর্ঘদিন ধরে মানুষ চেয়েছে বা চায়, সেগুলোর একটা ব্যবস্থা হবে আমরা আশা করতে পারি। এই যে মনোনয়নপত্র যাচাই বাছাই করা, কিছু বাতিল হওয়া, তারপরে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের আশা, তাদের পক্ষে স্লোগান, এসবই আমাদের নির্বাচনের কালচার, নির্বাচনের অংশ এবং এটাই স্বাভাবিক সৌন্দর্য এবং এটাই নির্বাচনের যে নির্বাচন কেন্দ্রিক যে ঈদ উৎসবের মতো যে ভালো লাগা, উচ্ছ্বাস, উদ্দীপনার যে ব্যাপারটা, এটা স্বাভাবিক একটা পার্ট। এটা এগুলো যদি না হয় তাহলে আসলে আমাদের নির্বাচনই হয় না। এই বিষয়গুলো উধাও করে দিয়েছিল এই যে বাংলাদেশে গুম খুনের যে নৈরাজ্য প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিবাদী সরকার, শেখ হাসিনা সরকার, ঠিক এই নির্বাচনের এই উৎসব, আমেজ, উচ্ছ্বাস, আনন্দ এগুলোকেও গুম করে দিয়েছিল এই ফ্যাসিবাদী সরকার। সেক্ষেত্রে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এখন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি এই গুম হয়ে যাওয়া আনন্দ, উচ্ছ্বাস আমাদের মাঝে আবার ফিরে এসেছে। আমরা সবসময় বলি এবং এটা খুব চর্চিত বিষয় যে বাংলাদেশের যে কোনো নির্বাচন, শুধু সংসদ নির্বাচন না, একবারে ইউনিয়ন পর্যায়ের যে একটা নির্বাচন, যেটা সেই নির্বাচন অনেক বেশি উচ্ছ্বাস উদ্দীপনার ভেতর দিয়ে হয়ে থাকে। ঈদের আমেজ বয়ে যায় দীর্ঘদিন ধরে। আমরা ছোটবেলা থেকে এই যে ২০০৮ সাল সর্বশেষ যে নির্বাচন ছিল, ২০০৮ সালের নির্বাচনেও অনেক ঘটনা ঘটেছে, প্রচুর কারচুপি হয়েছে। ওই নির্বাচন অবশ্যই ফেয়ার ছিল না, আমি কখনোই বলিনি, কখনো বিশ্বাসও করি না। ওই নির্বাচন অবশ্যই ফেয়ার ছিল না, ওটা অবশ্যই সাধারণ নির্বাচন ছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন ছিল, এটা পরিষ্কার এখন। আর আমি তখন থেকেই বিশ্বাস করি, কারণ ওই সময় বিএনপি মাত্র ৩০ সিট পাওয়ার মতো অবস্থায় ছিল না। সেক্ষেত্রে ওটা কোনো নির্বাচন ছিল না, নির্বাচনের আমেজ ওখানেই শেষ করে দেওয়া হয়েছে। তো এতদিন পরে যখন ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে, নতুন করে দেশের নির্বাচন হতে যাচ্ছে, যে উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দ দেখছি, এই আনন্দ, এই উচ্ছ্বাস উদ্দীপনার ভেতর দিয়ে জাতীয় নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, আমরা সেই প্রত্যাশা। কারণ নির্বাচনটা ঐতিহাসিক সবাই বলছে এবং ঐতিহাসিক নির্বাচন ঐতিহাসিক হয়ে থাকবে, সেটা নিয়েও আমরা প্রত্যাশা থাকবে। অনেক বিষয় নিয়ে কথা হবে। আমি এখানে একটু অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপি আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই এবং শুরুতে একটা খারাপ খবর একটু দর্শকদেরকেও জানাতে চাই এবং আপনি তো জানেনই সেটা, যে যশোর পৌর বিএনপির ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করেছে। মাথায় গুলি করা হয়েছে, ঠিক ওসমান হাদিকে যেভাবে আসলে ফায়ার করা হয়েছিল, অনেকটা আমি পড়ছিলাম খবরটা ঠিক সেরকমই। আমি তো নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে কথা বলবো, কিন্তু এই খবরটা সবার আগে আমার চোখে পড়লো। আপনি একটু বলবেন কেন এটা হচ্ছে, কে বা কারা কাজটা করেছে সেটা এখন পর্যন্ত আসলে পরিষ্কার না, কিন্তু আপনি তো রাজনীতিবিদের আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে, সেটা নিয়ে একটু বলবেন আসলে। আজকে নির্বাচনের নমিনেশনের ফাইনালের বিভিন্ন যে ব্যাপারগুলো হয়েছে, তো এই নমিনেশন ফাইনাল তো না, বৈধ অবৈধ। জি, তা আমি সারাদিনের যে জিনিসটা বিশ্লেষণ করে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে জামাত ইসলামের, যেমন চট্টগ্রামের বাতিল হয়েছে, আপনার বৈধ হয় নাই।
উনি কিন্তু এর আগে এমপি ছিলেন 8 থেকে 14 পার্লামেন্টে, আমিও সেই পার্লামেন্টের এমপি ছিলাম। উনি একটা এমপি হিসেবে তো প্রথম না, একটা অভিজ্ঞ মানুষ। তো তার যে কারণে বাতিল হলো, এবং বাতিল হলো কি কারণে, উনি দীর্ঘ প্রেস কনফারেন্সে আসল কথাটা একবারও বলেননি। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি দেখলাম যে প্রশাসনের তরফ থেকে যে কারণটা বলা হয়েছে সেটা একটা জেনুইন কারণ, যে আমার যদি ট্যাক্স বাকি থাকে, যে বাড়িতে থাকি, কিংবা কারেন্টের বিল বাকি থাকে, কিংবা ব্যাংকে কোনো লোন বাকি থাকে, তো সেটা আদালতে আমি গেলে সেই কাগজ দেখালে তো হবে না, আদালতের অর্ডার তো দেখাতে হবে যে সেটা স্টে হয়েছে, কিংবা ব্যাংকে সেটা পরিশোধ করেছে। এইটা যদি না দেখায় তাহলে কি রিটার্নিং অফিসার কখনো সেটাকে বৈধ বলে গণ্য করতে পারে? 42 লক্ষ টাকার একটা ব্যাপার, তো এটা তো বৈধ বলে গণ্য করতে পারে না। অথচ এমন একটা ব্যাপার হলো যে প্রশাসনকে দোষারোপ করা হচ্ছে যে ইল্লিগালি তার নমিনেশনটা বাতিল করা হয়েছে। এই আমি ওই ভদ্রলোককে, যেহেতু আমরা একই পার্লামেন্টের এমপি ছিলাম, পাশাপাশি বসতাম, তো তার কথার সাথে প্রশাসনের সাথে আমি একটু অবাক হয়ে গেলাম যে কাগজপত্র এটা সেটার ফল থাকতেই পারে, আপিল করার জায়গা থাকতে পারে, কিন্তু এরকম এখন থেকে প্রশাসনকে পক্ষপাতের ভিতরে একটা ফেলে দিল বাতিল হওয়ার ব্যাপারে। এটা একটা গেল। আর দ্বিতীয় যেটা ব্যাপার, যে আপনি হাসনাত আব্দুল্লাহ যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং সেখানে সে এতদিন আওয়ামী লীগের দোসর দোসর বলে আওয়ামী লীগের ওইখানকার এমপি কি মন্ত্রীর একটা দোসরকে নিয়ে এসে গেছে, এবং সে যে বডি ল্যাঙ্গুয়েজটা করলো, আসলে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়া এক জিনিস, আর এলাকায় যখন আমি জনপ্রতিনিধি হতে যাব তখন আমার যে ভাব গাম্ভীর্য, এবং এইটা তো আমার ওই ছাত্র রাজনীতির ল্যাঙ্গুয়েজ, বডি অ্যাপিয়ারেন্স কিন্তু চলে না। ওইখানেও কিন্তু এমন একটা ব্যাপার যে বিএনপির প্রার্থীকে জোর করে সে নমিনেশনটা অবৈধ ঘোষণা করাবে, এই অ্যাটিটিউডটাও কিন্তু নির্বাচনের শুরুতেই, মানে বৈধ অবৈধতেই কিন্তু এই পরিস্থিতি। আচ্ছা, তারপরে থার্ড আমি আসি যে আমার দলের একজনকে মাথায় গুলিবিদ্ধ করে মারা গেল, হত্যা করা হলো তাকে। হত্যা নিয়ে আমি কে করছে না করছে এই বিষয়ে আমি একজন আইনজীবী হওয়ার কারণে আমার মন্তব্য করাটা নিষ্প্রয়োজন, একদম, এটা জি। তদন্ত করবে, সেখানে আমার নাই। কিন্তু আমার সার্বিক পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে ওই নির্বাচন ভণ্ডুলের যে একটা ব্যাপার, এইটার আমি কিন্তু আলামত এখন পর্যন্ত না পাওয়া না, আমি ক্ষুদ্র ক্ষুদ্র আলামত আমার কাছে, আমার দৃষ্টিতে আমি পরিলক্ষিত করছি যে নির্বাচনটা না হওয়ার দিকে ধাবিত করার যে একটা প্রচেষ্টা সেই ছিল। চেষ্টা একটা অংশ হতে পারে। আমি হতে একটু পারে। বড় আলাপ করব বিরতির পর ফিরে এসে। আমি ছোট করে শায়েস্তা তারিক আপনার কিছু আঁকতে চাই। ওসমান হাদিকে যখন আসলে গুলিবিদ্ধ করা হলো তখন আপনারা তো বটে, প্রায় সমস্ত রাজনীতিবিদ যারা আছেন তারা বলছিলেন যে এটা একটা নিরাপত্তা ইস্যু, কারণ এভাবে দিনে দুপুরে কাউকে যদি গুলি করা হয়। আজকে আমরা কথা বলছি যশোর পৌর বিএনপির ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনকে, তাকেও গুলি করা হয়েছে নির্বাচনের মাঠে। ইসলামী আন্দোলন পরিচিত নাম, আপনারাও পরিচিত মুখ। নিরাপত্তা ইস্যুটা তাহলে কতটা ভাবাচ্ছে নির্বাচনকে ঘিরে? আর এইটা আমি আর একটা কথা বলি, দেখেন হাদি, আমি বললাম তো যে হাদি আমার খুব প্রিয় একটা ছেলে, মানে দলমতের ঊর্ধ্বে যে একটা প্রিয় জিনিস থাকে, জি, সর্বাধিক প্রিয় আমার একটা ছেলে। ওর আমার সবকিছু আমার ভালো লাগার একটা বিষয়। এখন দেখেন, বলতে হয় না, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি যে হাদির বোন এই যে, মানে বিএনপি কে উপলক্ষ করে ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সবাইকে যে টেনে টেনে কথা বলছে, এই যে টেনে টেনে কথা আচ্ছা, বলাটা। এটা আপনি একটু মাথায় রাখবেন, কাইন্ডলি একটু মাথায় রাখবেন, কারণ আমি এটা নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই। আমি শায়েস্তা তারিখে একটা মন্তব্যটা নিয়ে নিতে চাই শুরুতে। জি, ধন্যবাদ আপনাকে। যারা এই আজকের আলোচনায় যুক্ত আছেন সহযোগী আলোচক হিসেবে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দেখছেন তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, আজকে মনোনয়নপত্র বাছাই হলো বেশ উৎসব মুখর পরিবেশে, এটাকে আমরা স্বাগত জানাই, ইতিবাচক ভাবে দেখতে চাই। জি। যেমনটি সম্মানিত সাংবাদিক সিরাজুল ইসলাম। নেতা বলছিলেন, আহ, তার সাথে আমি একমত যে দীর্ঘদিন পর একটা উৎসব মুখর পরিবেশে আমরা এই আজকের দিনটি পার করতে পারলাম। এটা নিশ্চয়ই আমাদের জন্য অত্যন্ত ভালো একটা দিক। জি, তবে একটি শঙ্কার কথা এর আগে আপনার এই অনুষ্ঠানেও আমি বলেছিলাম জি, যে মাঠে প্রচুর অবৈধ অস্ত্র আছে। নির্বাচনী মাঠকে যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাহলে এই অস্ত্র উদ্ধার করা প্রয়োজন, কিন্তু অস্ত্র উদ্ধারের সারা দেশব্যাপী কোনো ব্যাপক অভিযান কি আমরা লক্ষ্য করেছি? তা লক্ষ্য করি নেই। যার কারণে আজকে যে ঘটনাটি ঘটেছে, এমন ঘটনা সামনে যদি আরো ব্যাপক হারে বৃদ্ধি পায়, তাহলে যারা ভালো মানুষ, যারা ভালো রাজনীতি করতে চায়, তাদের তো ঘরে লুকিয়ে থাকা ছাড়া নির্বাচনী মাঠে
নামার কোনো অবকাশ থাকবে না। এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে থেকে যাবে। কেন তারা অস্ত্র উদ্ধার করতে পারলেন না, কেন তারা অস্ত্র উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করতে পারলেন না, সেই ব্যাখ্যাটাও কিন্তু এখনো পর্যন্ত তারা আমাদের সামনে পরিষ্কার করেননি। কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপকভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়োজিত তারা করতে পারলেন না, এই প্রশ্নটি কিন্তু সকল মানুষের অন্তরে আছে। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে সামনে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। খুব চমৎকার বক্তব্য। সবশেষ একটা মন্তব্য আপনার কাছ থেকে জনাব সিরাজুল ইসলাম, তারপরে বিরতিতে যাব। এই যশোর হত্যাকাণ্ডের বিষয় নিয়ে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয়ের প্রতি আমাদের নজর দেওয়া দরকার। একটা বিষয় হতে পারে যে এই সময় তো অনেক ঘটনা ঘটছে, আলটিমেটলি দেশে নিরাপত্তার যে ঘাটতি আছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা বা নিরাপত্তা রক্ষার কাজে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ভেতর থেকে যে কিছু ঘাটতি আছে বা তাদের প্রস্তুতিতে, তাদের কর্মকাণ্ডে, পদক্ষেপে দুর্বলতা আছে, তা পরিষ্কার। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যেহেতু নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী অপ্রতিদ্বন্দ্বী গ্রুপ, পাল্টা গ্রুপ, নানা রকম ব্যাপার থাকে। যশোরে কি ঘটেছে সেটা সময় বলে দেবে, এখনই বলা যাচ্ছে না। এটা একটা ব্যাপার থাকতে পারে। পাশাপাশি সবচেয়ে আশঙ্কার যে জায়গাটা আমার কাছে সেটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনটা পাঞ্চাল করার জন্য কিন্তু কিছু মানুষের বা কিছু গ্রুপের বা কিছু শক্তির একটা আকাঙ্ক্ষা আছে, মনোবাসনা আছে, অথবা তৎপরতা আছে। এই সংখ্যাটা অ্যাডভোকেট পাপিয়াও বলছেন। তো সেই কথা, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই রকম একটা, দুইটা, পাঁচটা ঘটনার ভেতর দিয়ে কোনো চূড়ান্ত লক্ষ্যের দিকে কোনোভাবে আগানোর চেষ্টা হচ্ছে কিনা সেটাও বিবেচনায় রাখা দরকার। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে শাহিদ তারেক কিন্তু একটা পয়েন্ট বলেছেন যে মাঠে এখন অবৈধ অস্ত্র আছে। হ্যাঁ, আমি সেটার দিকে যাচ্ছিলাম যে সবচেয়ে বড় যে ব্যাপারটা, নির্বাচনের আগে প্রার্থীদের, তার সমর্থকদের এখানে নানা রকমের প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন। তো জামাতের সাথে বিএনপির সাথে অন্যদের, জামাতের সাথে আবার অন্যদের, এরপরে ধরে যে প্রত্যেকটা আসনে এই যে এখনই তো আমরা বিদ্রোহী প্রার্থী দেখছি, জামাতের পক্ষ থেকে যে সমস্ত প্রার্থী ঘোষণা করা হয়েছিল তাদেরকে কাউকে বসিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে আরেকজনকে বসিয়ে আরেকজনকে আনা হয়েছে। এখন এই যে সিট বন্টনের আসন ভাগাভাগির ব্যাপারে নতুন করে দেখা গেলো যে আরেকজনকে বসিয়ে আরেকজন জোটের একজনকে দিয়েছে। এই যে অসন্তোষ, এই সমস্ত অসন্তোষগুলোও তো একসময় দানা বাঁধে। আবারও আমরা আলাপে ফিরতে চাই। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং ওসমান হাদির ইস্যুতে ছোট্ট একটি মন্তব্য আপনি করছিলেন, আপনাকে থামিয়ে দিয়েছিলাম, ওটা একটু শেষ করবেন। পাশাপাশি যেটা আজকে আমরা শিরোনাম করেছি যে বিএনপির অনেক প্রার্থী যারা আসলে স্বনামধন্য, মানে স্বনামেই পরিচিত, এবং তাদের কিছু ভোট আর আছে যারা আসলে তাদের উপর আস্থা রাখে, এরকম আমরা শুনতে পাচ্ছি। তারা বলছেন যে তারা ফিল করছেন ভোটারদের স্বার্থেই তারা দাঁড়াবেন, যে কারণে স্বতন্ত্র হিসেবে তারা দাঁড়িয়েছেন, কিন্তু তারা দলের প্রতি শ্রদ্ধাশীল, দল যে আদর্শে তাদেরকে বড় করেছে সেই আদর্শে তারা সারা জীবন থাকতে চায়, কিন্তু নির্বাচনটা তারা করতে চায়। এই যে একটা বিদ্রোহী মানসিকতা, কিন্তু একই সঙ্গে বলা যেতে পারে তাদের দিক থেকেও একটা যৌক্তিকতা আছে, সেটা আসলে বিএনপি কিভাবে সামলাচ্ছে? এই দুটো জিনিস একত্রে একটু বলবেন। জি। আচ্ছা, তার আগে আমি বলি, দেখেন যেদিন ওসমান হাদি মারা গেল, ওসমান হাদি কারো কাছে অপ্রিয় এরকম হওয়ার কোনো কারণ নাই। এবং মানে আমার মনে হয় ওর সার্বিক দিক থেকে একটা শত্রুরও অপ্রিয় হবে। এত ভালো, এবং ওর গুণ, মেধা, যোগ্যতা, বক্তৃতা, দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বিশ্লেষণ করা যায় তাহলে ও হচ্ছে একটা সর্বজন বিদিত একটা জনপ্রিয় ছেলে। এখন প্রথম দিনকে দেখলেন যে কিভাবে ডাকসু প্রতিনিধি, মুক্তিযোদ্ধা বিধায়ক সম্পাদিকা একবারে যে শুরু করে দিল, মানে ঠিক মনে হচ্ছে যে একটা ওই অ্যাডামেন্ট অ্যাটিটিউড নিয়ে আসছে ওই কথাটা বলার জন্য। বডি ল্যাঙ্গুয়েজ এবং সবকিছু বিশ্লেষণ করলে এটা দেখা গেল। তারপর হাদির বোন, আমি শ্রদ্ধা রেখে বলতে চাই পরিবারটার প্রতি যে উনি তো একটা অরাজনৈতিক মহিলা, ভদ্র মহিলা, কিন্তু সে যেভাবে একটার পর একটা অগ্নিমূর্তি ধারণ করে ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আব্বাস থেকে এবং মির্জা আব্বাস সাহেব এবং আমাদের বিএনপি নিয়ে যেভাবে মানে আক্রমণাত্মক এবং মারমুখী ভাবে বক্তব্য দিচ্ছে, এটা আমি নিশ্চিত যে এই বক্তব্য ওনার মনের না, এবং ওনাকে কেউ প্রমোট করছে এবং শিখাচ্ছে, শিখিয়ে একটা এলোমেলো পরিস্থিতির উদ্ভব করছে।
আবার সম্ভবত ফেসবুকে আজকে দেখলাম যে ইনক্লাব মঞ্চের প্রোগ্রাম আবার এই বিভাগীয় শহরগুলোতে যাচ্ছে। জি তো যা মানেই তো একটা অরাজক পরিস্থিতি, এবং এটা একটা নির্বাচনের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করারই কিন্তু একটি অংশ। আর বিএনপি দেখেন, আমি 91 সাল থেকে নমিনেশন চাই। জি আমি মনে করি যে আমারও স্বতন্ত্র কোনো জায়গা থেকে একটা যদি দাঁড়াতাম, মানে আমি যেহেতু দুটো সিট থেকে চাইতাম, তো একটা সিট অন্তত পক্ষে আমি স্বতন্ত্র এমপি হওয়ার মতো যোগ্যতা এবং সেখানে আমার সাংগঠনিক কর্মকাণ্ড ছাত্র জীবন থেকে আছে। জি কিন্তু আমি আমার জীবনে স্বতন্ত্র ভোট করলে দলের নমিনেশনে আমি যাব না, আমার প্রথম শর্ত। আর মনোনয়ন প্রত্যাশী হিসেবে পোস্টার ব্যানার লাগাবো না, এবং গুলশান আপ হিসেবে সাক্ষাৎকার দিতে যাব না। এরকম মানসিকতা পোষণ করে যদি আমি কোনোদিন অদূর ভবিষ্যতে দাঁড়াই, সেটা হবে আমার একরকম। কিন্তু আমি এখন মানে এই পর্যায়ে আমি নমিনেশন চাবো যে না পাওয়ার কারণে আমি স্বতন্ত্র দাঁড়াবো, এই মানসিকতাটা ব্যক্তিগতভাবে আমার নাই, এবং আমি এটা সাপোর্টও করি না এই কারণে যে 15 বছর পর একটা নির্বাচন, এই নির্বাচনের মানুষের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, ভালো মন্দ যাই হয়ে থাক, কেউ যদি যোগ্য না হয় তো সে হারবে। এখানে তো আর বলার কিছু লাগে না। তখন কেন্দ্র যারা নমিনেশন দিয়েছেন তাদের সিদ্ধান্তটা এবং তদন্ত গবেষণার যে ব্যাপারগুলো, জরিপ টরিপ, এগুলো যে সঠিক ছিল না, ওনাদেরকে উপলব্ধি করার সুযোগটা দিতে হবে। তাদের হাতের যে ক্ষমতাটা, এটা আমি আমার নিজের হাতে নিতে পারি না মনোনয়ন প্রত্যাশী হিসেবে বোর্ডে যাওয়ার পর। এটা আমার স্বাভাবিক চিন্তা চেতনা। আর যে কোনো মানুষ নমিনেশন না চেয়ে, দলের ইন্টারভিউ বোর্ডে না যেয়ে, মনোনয়ন প্রত্যাশী না হয়ে দলীয় আমি একটা দলের হতে পারি, কিন্তু সেখানে স্বতন্ত্র দাঁড়ানোর সেটা একরকম গেল। কিন্তু দলের পোস্ট হোল্ড করে নমিনেশন জন্য ওয়েট করে ভাইবা নমিনেশন বোর্ডে যে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র দাঁড়াটা, এটা ব্যক্তিগতভাবে আমি দলের প্রতি আস্থার যে জায়গাটা, এটা থাকে না। এটা আমি, আর দল আমাকে করতেই হবে এত অ্যাক্টিভলি, আমাকে নমিনেশন এমপি না হলে আমি এটা এটা রাজনীতিবিদ আপনার যে পর্যবেক্ষণ বা আপনার যে ফিলোসফি সেটা আমরা জানতে পারলাম। রিয়েলিটি হচ্ছে বিএনপির অনেক নেতারাই আছেন যারা চোখ বন্ধ করে সেই জায়গায় দাপটের সঙ্গে জিততে পারেন বা সেই একটা চরম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, জানার পরও তারা আসনটাকে থেমে যাচ্ছেন দলের সিদ্ধান্ত অনুসারে। কিন্তু মুশকিল হচ্ছে যারা দাঁড়াচ্ছেন তাদের তো সামলানোর ব্যাপার, বোঝানোর ব্যাপার, নানা উদ্যোগ নেওয়ার ব্যাপার, সেটা আসলে বিএনপি কিভাবে সামলাচ্ছে সেটা এখানে বিএনপির যে হয়েছে কি, প্রার্থী 2-4 জায়গায় আমার নিজেরও জানা আছে যে আমার দুটো জায়গা আমি রেখে দিতে নমিনেশন চাচ্ছিলাম। প্রার্থীটা আসলে বেসিক্যালি পলিটিক্যাল না, একবারে হুট করে পোষ্য কোটাতে নমিনেশন পেয়ে চলে গেছে। লালপুর বাগাতিপাড়ার কথা আমি বলি। এবং স্বাভাবিক রাজনীতির কালচারটা কি, অ্যাটিটিউডটা কি, কোন বিহেভিয়ার করলে আমি আমার প্রতিপক্ষ একই দলের আমি বসাতে পারবো, কি সবকিছু তো একটা মানে যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, ধ্যান ধারণা থাকলে দেন আমি অ্যাপ্লাই করব। কিন্তু আমি যদি অজ্ঞ হই, আমি তো কলাকুশল অ্যাপ্লাই আসলে করতে পারবো না। স্বাভাবিক কারণে দেখা গেছে তার ভাইও তার প্রতিপক্ষ। বুঝতে পারছি। আমি এই সুযোগ আপনারা শেষ করব। সিরাজুল ইসলাম, যদি আপনি সংক্ষেপে। আমি এই ব্যাপারে পাপি আপার সাথে আরেকটু যোগ করে বলতে চাই যে এই বিষয়টাকে খেয়াল করি, সম্ভবত লক্ষ্য রেখে সম্ভবত দলের এখন তো চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে ব্যক্তিটাকে সেটা দেখার দরকার নেই, মার্কাটা কি সেটা দেখে ভোট দেন আপনারা। তার মানে এইটা হবে, যেহেতু জোটের আমরা বিএনপির 300 আসনে 300 জন প্রার্থী না, 600 জন প্রার্থী তো হতে পারে বা 900 প্রার্থী হতে পারে। প্রতি আসনে 2, 4, 5 জন করে প্রার্থী, খুব স্ট্রং প্রার্থী থাকতেই পারে এবং আছে বিএনপির যে পজিশন। কিন্তু এইটা করলে তো চলবে না। তাদের সাথে জোটের লোকজন ছিল, আন্দোলনে ছিল দীর্ঘ সময় ধরে, এখনো পর্যন্ত বিএনপিকে সাপোর্ট দিচ্ছে খুব স্ট্রংলি জোটের অনেক ব্যক্তি। তাদের দিকেও তো তাকাতে হবে। দল হিসেবে বিএনপি দায়িত্বশীল দল হিসেবে এগুলো দেখছে। এগুলো আমি সাংবাদিকতার জায়গা থেকে দেখছি। এখানে একটু ছোট একটা কথা বলতে চাই, যেটা তারেক রহমান সাহেব বলেছিলেন, ওইটার আবার অপব্যাখ্যা হয়েছে যে মার্কা দেখে ভোটটা, ব্যক্তি, তাহলে ব্যক্তি এখানে কোনো ব্যাপার না। অর্থাৎ এইটা ব্যক্তির চরিত্র কি, ব্যক্তি লুটেরা নাকি দখলবাজ, সন্ত্রাসী না মাস্তান, এইটা নিয়ে অপব্যাখ্যা হয়েছে। কিন্তু এই জায়গায় আমি বলি, একটু পরিষ্কার করা দরকার। তারেক রহমান সাহেব এই জায়গায় বলতে চেয়েছিলেন যে দলের বিদ্রোহী প্রার্থী যাতে না হয়, দলের নেতাকর্মীদেরকে এটা বলেছেন যে আমরা দল থেকে বা জোট থেকে যাদের নমিনেশন দেব তাদেরকে ভোট দিতে হবে। সেখানে প্রথমে প্রশ্ন ছিল যে ধানের শীষ নিয়ে, অর্থাৎ জোট থেকে নির্বাচন করতে হবে। তখন ওই ভার্ডিক্টটা আসেনি যে
যার যার দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। তার আগেই সম্ভবত তারেক রহমান সাহেব বলেছিলেন যে যেহেতু আমরা আমাদের দলের প্রার্থী বসিয়ে রেখে হয়তো অন্য দলের প্রার্থীকে নমিনেশন দেবো, তখন প্রশ্ন আসবে যে আমরা তাকে ভোট দেবো নাকি যদি স্বতন্ত্র কেউ দাঁড়ায় তাহলে তাকে ভোট দেবো। তারেক রহমান সাহেব এখানেই আহ্বান জানিয়ে রেখেছেন যে আমরা যাকে দেব তাকে ভোটটা দিতে হবে। মূল মেসেজটা ছিল এটা। তা সেই জায়গা থেকে আমি মনে করি একদম পরিষ্কার। আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, কারণ আজকে অনেকগুলো ইস্যু, ছোট করে একটু জানতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন মানে নির্বাচনের মাঠে খুব পরিচিত একটি রাজনৈতিক দল আগে থেকেই ছিল, কিন্তু এখন অনেক বেশি আলোচনায় আসছে, কারণ জামাতে ইসলামের সঙ্গে তারা আসলে যখন জোট তৈরি হলো একটা উইন উইন সিচুয়েশন মাথায় রেখেই সেই জোটটা হয়েছিল। পরবর্তীতে সেই জোটটা আমরা হঠাৎ করে লম্বা হতে দেখলাম, এনসিপি সহ 3টা দল সেখানে যুক্ত হলো। শোনা যাচ্ছে জামাতে ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলনের একটা টানাপোড়েন চলছে। আমি মূল আলাপে যাওয়ার আগে একটু সিরাজুল ইসলাম আপনি যদি কিছু জানতে চান। হ্যাঁ, আমার একটু প্রশ্ন জানার ছিল তারিক ভাইয়ের কাছে, যে তারিক ভাই আমি জামাতের সাথে আপনাদের আসন কেন্দ্রিক একটা টানাপোড়েন তৈরি হয়েছে, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে সামাজিক যোগাযোগের মাধ্যম যেটা বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে এ নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে, অনেক ভিডিও কন্টেন্ট হচ্ছে, অনেক পোস্ট স্ট্যাটাস এ সমস্ত হচ্ছে, এবং তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে আরও 3-4 দিন আগে জামাতের পক্ষ থেকে এই জোটকে খুব হাইলাইট করা হচ্ছিল, অত্যন্ত প্রশংসার দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছিল। কিন্তু আজ 2 দিন হচ্ছে অন্তত যে জামাতের পক্ষ থেকেই, বিশেষ করে জামাতের যারা সমর্থক তাদের পক্ষ থেকে দেখছি যে ইসলামী আন্দোলনের সাথে এই জোট করাটা ঠিক হয়নি, আপনাদের প্রতি তাদের এক ধরনের মানে সন্দেহ দ্বন্দ্বের একটা পরিষ্কার বক্তব্য তাদের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে এই জোটটা কি থাকবে না শেষমেশ ভেঙে যাওয়ার আশঙ্কা আছে আপনার কাছে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন শেষ করি, আচ্ছা এই প্রশ্নটা শেষ হোক। হ্যাঁ, 7 থেকে তারিখ। জি, ধন্যবাদ। আসলে যে রাজনীতিতে যে কোনো সম্ভাবনার 2টা দিক থাকে, এটা সফলও হতে পারে, এটা ব্যর্থ হতে পারে। আমরা একটি নির্বাচনী সমঝোতার দিকে অগ্রসর হচ্ছিলাম। এটা আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই, আমরা জানি না আগামীকাল কি হবে, এটা হতেও পারে নাও হতে পারে। যখন ইসলামী আন্দোলন বা জামাতে ইসলামী বা অন্য কোনো দল যখন দেখবে যে তার রাজনৈতিক লক্ষ্য এবং অন্যান্য উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, তখন সে ওই পথে অগ্রসর হবে না, আর না হয় সে ভিন্ন পথ অনুসরণ করবে। এটা খুবই স্বাভাবিক বিষয়, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই এবং আমরা আশাবাদী। আলোচনা চলছে, হয়তো ইতিবাচকও সিদ্ধান্ত হতে পারে, আবার নেতিবাচক সিদ্ধান্ত হতে পারে। উভয় ক্ষেত্রের জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু আমি এখানে একটি প্রসঙ্গ মানে জোর দিয়ে বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নেতা কর্মীদেরকে স্পষ্টভাবে বারবার শিখিয়েছে, এবং এখনো আমি বলছি যে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের চরিত্র হননের কাজ কখনোই করব না, কারণ এটা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা করতে পারে না। হ্যাঁ, হতে পারে ছদ্মবেশী কেউ অথবা অন্য কেউ এই জাতীয় কাজ করতে থাকে, এতে রাজনৈতিক সংস্কৃতি ব্যাহত হয় এবং আমাদের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া এটা নষ্ট হয়। অন্য কেউ যদি আমাদের নেতৃবৃন্দকে আঘাত করে থাকে, আমি আমার নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরবেন এবং শালীনতার সাথে এর জবাব দিবেন। কিন্তু এখানে একটি প্রসঙ্গ আমাদের এর আগে আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধু তিনি উল্লেখ করেছিলেন যে বিএনপির সম্মানিত এখনকার চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটি বলেছিলেন যে প্রার্থী দেখে ভোট না দিয়ে মার্কা দেখে ভোট দেওয়ার জন্য, প্রতীক দেখে ভোট দেওয়ার জন্য। আমরা তো আসলে এটাই চেয়েছিলাম। পিআর তো এটাই যে মার্কা দেখে ভোট দেন, তারপর দল নির্ধারণ করবে। যাই হোক, রাজনীতিতে কিছু বড় দল হিসাবে এই জাতীয় কিছু সংকট সমস্যা থাকবে। তবে একটা বিষয় অ্যালার্মিং, আমরা যদি সংসদ সদস্য হওয়াটাকে লাভজনক পদ মনে করি, তখন এটাকে কেন্দ্র করে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদেরকে পুরো রাজনৈতিক চরিত্রটা পরিবর্তন করতে হবে। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। এই জায়গায় প্রশ্নটা হচ্ছে তারিক ভাই, আপনারা যদি লাভজনক বিষয় মনে না করেন, তাহলে আপনারা তো ইসলামী দলের ইসলামী জোটের পক্ষ থেকে ইসলাম কায়েম এবং আল্লাহ কোরআনের আইন, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনারা এই জোট করেছেন এবং সেইভাবে নির্বাচন করবেন। তো সেক্ষেত্রে কর্নেল ওলি এবং এনসিপির যারা সরাসরি ইসলামী আন্দোলনের সাথে সংগঠনের সাথে যুক্ত না, তাদেরকে জোটে নিয়ে তাদেরকে দিয়ে কিভাবে ইসলামী আইন কানুন বা শরীয়তের বিধান চালু করবেন, এদেশে ইমপ্লিমেন্ট করবেন,
এই প্রশ্নের জবাব কি হবে? যদি লাভজনক নাই হয় তাহলে এটা কেন হলো? নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব। আমি যে বিষয়টি বলেছিলাম যে ব্যক্তি পর্যায় থেকে একজন ব্যক্তি যখন সংসদ সদস্য হওয়াটাকে তার জীবনের অন্যতম আহ, লাভজনক একটা ক্ষেত্র মনে করে, তখন অনেক বৈধ পন্থা বাদ দিয়ে অবৈধ পন্থায় অগ্রসর সেটা হয়। সেটা আসলে কি রেজাল্ট হয় সেটা আমরা দেখেছি আসলে 2024-এ। আর আপনি যে প্রশ্নটি করলেন এখানে বোধহয় একটা জায়গায় ভুল আছে। আমরা শুরুর থেকেই আমরা এটা বলে আসছিলাম, জি। যারা ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক অন্যান্য শক্তিকে আমরা আহ্বান জানিয়েছিলাম। জাকপার মতো দল এর আগেই আমাদের সাথে যুক্ত হয়েছিল, তারাও এখানে যুক্ত হয়েছেন, তারা এখানে থাকতে পারেন। এখন আমি তো আমার মার্কায় নির্বাচন করব, আমি যখন আমার মার্কা নিয়ে মানে সংসদে যাব, তখন আমি আমার আদর্শের কথা বলবো। অন্য কেউ যখন আচ্ছা, অন্য একটা কোনো বিষয় মার্কা কি একটু নিয়ে বলবেন, মানে সংসদে যাবে, আমি তখন ওই যে সে তার হলফনামা আদর্শের বিষয়টা কথা একটু বলবে। পরে আসি, তার আগে এটা- ছোট্ট একটা বিষয়টা বলবেন, মানে জামাত ইসলামের সঙ্গে আপনাদের যখন আলোচনা হচ্ছে আসন নিয়ে একটা সমঝোতার জায়গায় প্রায় আপনারা পৌঁছে গেছেন, সেই মাইন্ডসেট নিয়ে মোটামুটিভাবে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিচ্ছেন কিংবা নির্বাচনের মুভমেন্টে যাচ্ছেন, তখনই নাটকীয়ভাবে আমরা দেখতে পেলাম এনসিপি এসে জোটে আসলো। যে কোনো কিছু রাজনীতি হতে পারে, আপনি একটু আগে বলছিলেন, কিন্তু সেটার জন্য তো জোটের শরিকদের সঙ্গে আলোচনা করতে হয়। এনসিপি যে জামাত ইসলামের সঙ্গে যে আসবে, এই তথ্যটা কি আপনারা জানতেন বা আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল? দেখুন, এটা যেহেতু অভ্যন্তরীণ বিষয়, আমি অত ডিটেইল বলতে না, চাই না, যতটুকু তবে বলা যায় এতটুকু- সাথে থেকে যতটুকু আপনি বলা- বলতে পারেন। ততটুকু বলতে পারি যে জি। হ্যাঁ, এই জায়গাটা আমাদের আপত্তির একটা বিষয় ছিল, যে এখানে আমরা কোনো জোটে যাই নাই, আমরা কোনো নেতৃত্বে আমরা জোটবদ্ধ হই নাই। জি। অতএব এখানে সংবাদ মাধ্যমগুলি যে কথাটা প্রায় বলতো বা লিখতো, সেটা হচ্ছে জামাত নেতৃত্বাধীন জোট। এই হ্যাঁ। বিষয়টা আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। কারণ হচ্ছে এখানে আমাদের আলোচনাটাই এরকম ছিল যে আমরা সবাই একটা নির্বাচনী সমঝোতা পর্যন্ত থাকব। এখানে নতুন কেউ এই সমঝোতায় যুক্ত হতে হলে সেটা আনুষ্ঠানিকভাবে আলোচনার ভিত্তিতে হতে হবে। হ্যাঁ, আলোচনা হয়েছে, খুবই সংক্ষিপ্ত আলোচনা আমরা জানতে পেরেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে একই টেবিলে বসে এই আলোচনার মাধ্যমে নতুন দল আসেনি। কিন্তু তারা যে আসুক, তারা আসাতে আমরা অখুশি নই, বা অন্য কেউ যুক্ত হওয়াতে আমরা যে মানে ক্ষুব্ধ, বিষয়টা কিন্তু এমন না। আমরা শুধু পদ্ধতিটার একটা একদম সুন্দর পরিষ্কার, হোক বরাবরের এটা মতো আপনি চেয়েছিলাম। পরিষ্কার করে উত্তর দিলেন। একটা বিষয় সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম বলছিলেন যে এখন আসলে নেতাকর্মীদের খুব সাবধানে কথা বলতে হয়, কারণ সোশ্যাল মিডিয়াতে সব কিছুই চলে আসে এবং কিছু কিছু গণমাধ্যমের সেই খবরগুলো যখন জনপ্রিয় গণমাধ্যমে পাঠকরা যখন পড়েন, তখন আলাদা আলাদা পারসেপশনও তৈরি হয়। তেমন একটি খবর বোধহয় আমরা দেখছিলাম। আমার কাছে এরকম একটা খবর আছে যে আমরা দেখতে পাচ্ছি যে মুফতি ফয়জুল করিম মুফতি ফয়জুল করিম যে হলফনামা যে তার সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন, তাতে তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 1176 টাকা আছে, এরকম একটা তথ্য আছে। কিন্তু তার স্ত্রীর কাছে আছে 187 ভরি স্বর্ণ। তো এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়। তার স্বামীর আছে মাত্র 1176 টাকা, অথচ স্ত্রীর মালিকানাধীন 187 ভরি স্বর্ণ। এটা একটা কেমন যেন একটু ভারসাম্যহীনতা, অগ্রহণ, মানে কেমন যেন একটু মনে হয় খুব একটা যদি পরিষ্কার না। এটা একটা হ্যাঁ। ব্যাপার। আরেকটা প্রশ্ন আমার কাছে আছে। আমি এই প্রশ্নটা করছি শুধুমাত্র এই কারণে যে যেহেতু আল্লাহর আইন, শরীয়তের বিধান এবং কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য এই জোট গঠন হয়েছে, এবং ইসলামী আন্দোলন বরাবর এই কথাই বলে আসছেন, তারা শরিয়ার আইন প্রতিষ্ঠা চালু করতে চান। তো 187 ভরি স্বর্ণ একজন ইসলামী আন্দোলনের নেতার স্ত্রীর মালিকানাধীন থাকা, এটা কিন্তু খুব সাধারণ কোনো ব্যাপার না বলে মনে হয়। আমি এটা এই কারণে বলছি সাহিত্যিকা তারিক, এটা আমরা একেবারে ব্যক্তিগত আলাপটা আনতাম না, কিন্তু হলফনামা যেহেতু এসেছে, হ্যাঁ, হলফনামার প্রশ্ন, সেই কারণে যেহেতু প্রশ্নটা করেছেন, আমি আশা করব যে আপনার উত্তরটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত উনি সর্বশেষ যেটা বলেছেন যে ইসলামী আন্দোলনের একজন নেতার স্ত্রীর এত ভরি স্বর্ণ থাকার বিষয়, উনি হয়তো বিষয়টা খেয়াল করেননি। আমাদের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরিমাণ সম্পদ ছিল, সেই সম্পদের যে চাবি ছিল সেটা 187 ভরি না, এর চেয়ে বহুগুণ যোগ করলেও সেটা হবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ এত বেশি ছিল না, কিন্তু এখানে আমাকে উত্তরটা এখানে স্বামীর সম্পদের পরিমাণ কিন্তু সেই চিহ্ন কিন্তু দিচ্ছে না। আমি উত্তরটা দেই, তারপর আপনি ভুল ব্যাখ্যা যাবে। দেখুন, কারণ আমরা স্বর্ণ যখন থাকে আমাদের কাছে, আমরা স্বর্ণের যাকাত দিই।
যদি স্বর্ণের জাকাত দেওয়ার পর সেই পরিমাণ স্বর্ণ আমার কাছে থাকে তাই সেটা অন্যায় না। আপনি জানেন যে যারা পুরুষ উনি ওনার ব্যাংক অ্যাকাউন্টে আছে এত, কিন্তু ওনার হাতে ক্যাশ টাকা আছে কত, ওইটা হয়তো আপনি উল্লেখ করেননি এখানে, এটা হয়তো আপনি দেখেননি অথবা মানে আপনি মনে করেছেন যে এটা উল্লেখ না করলেও চলে। ওনার হাতে যে পরিমাণ টাকা সেটা কিন্তু এই ব্যাংকে টাকার চেয়ে অনেক বেশি, সেটা উনি হলফনামায় উল্লেখ করেছেন। আমি স্বর্ণের জাকাতের কথা বলেছি। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের যারা পূর্বসূরি ছিলেন, ইমাম আবু হানিফা অত্যন্ত বড় ধনী ব্যক্তি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ইমাম বুখারী অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আর মহিলাদের কাছে যে স্বর্ণের যেটা এটা আসে, এটা কিভাবে আসে, এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা সবাই জানি। বিয়ের সময়, অন্যান্য ইয়াতে, সন্তানদের ইসের সময় প্রচুর স্বর্ণ উপহার হিসাবে আসে। এটা গেল এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি কি ছোট করে একটু একটা তথ্য দিতে পারি আপনার অনুমতি নিয়ে, জনাব সাত্তার তারিক? আমাদের কাছে যে প্রতিবেদনটা হলফনামার, সেখানে মুফতি ফয়জুল করিমের হাতে নগদ ছিল রয়েছে 31,12,047 টাকা, কিন্তু তার স্ত্রীর কাছে নগদ রয়েছে 7,20,000 এবং একই সঙ্গে স্ত্রীর মোট সম্পদের পরিমাণ 3,41,65,000। জি। এবং আমি এখানে ছোট্ট একটা পয়েন্ট যুক্ত করে দিতে চাই। তারি ভাই, আপনার মনে আলোচনা সুবিধা হবে তাহলে আর একটু বিস্তৃত আলোচনা শুনতে চাই আপনার কাছে। এই জন্য আমাদের সামনে যেমন হযরত উসমানের আদর্শ রয়েছে, আমাদের সামনে কিন্তু তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। নবী রাসূল পীর পয়গম্বর সবার সাথে। জি জি প্লিজ, আমি যেটা বলতে চাইছি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আপনি প্লিজ। জি, অবশ্যই বুঝতে পেরেছি। আমাকে উত্তরটা দিতে হবে। এই আলোচনাটা তৈরি করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত উল্লেখ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাটো করার কোনো অবকাশ নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ইসলামের জন্য সবচেয়ে বেশি ব্যয়িত হয়েছে, বিভিন্ন সময় ব্যয়িত হয়েছে। না, এখানে খাটো করা হচ্ছে না, প্লিজ, এখানে খাটো করা হচ্ছে না, রেফারেন্স হিসেবে আসছে। আমরা বলছি যে আদর্শটা তো রাসূলেরও আছে। হ্যাঁ হ্যাঁ, জি, আমাকে দয়া করে বলতে দিন। তো এখানে পুরুষের সম্পদ বিনিয়োগ হয়, পুরুষের সম্পদ বিনিয়োগ হয়, কিন্তু মহিলাদের অধিকাংশ সময় আমাদের দেশে ওই সম্পদ বিনিয়োগ, আমিরের সম্পদ বিভিন্ন জায়গায়, নায়েবে আমিরের সম্পদ বিনিয়োগ অবস্থায় আছে, সেটা তো আলাদাভাবে হলফনামায় উল্লেখ আছে যে অন্য কোথায় বিনিয়োগ আছে। অতএব সেইগুলোকে উল্লেখ করতে হবে। এবং মহিলার কাছে সঞ্চিত থাকা, এটা ইসলামের দৃষ্টিতে না অপরাধ, না সামাজিক দৃষ্টিতে অপরাধ, কোনোভাবে অপরাধ না। অথচ আপনি এক একজনের সম্পদ 100 কোটি টাকার উপরে, কই আজকে তো সেই প্রসঙ্গ উত্থাপিত হলো না। 100 কোটি টাকার উপরে, 1000 কোটি টাকার সম্পদ এক একজনের আছে, এবং শুধু এমপি হওয়ার পর তার সম্পদের পরিমাণ বেড়েছে 600 গুণ, 700 গুণ। আজকে তো সেই বিষয়গুলি আলোচনার, এটা আপনাদের কাছে আমি জানি না, হয়তো আপনাদের কাছে এটা মনে হয়েছে যে এটা হয়তো না, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেই প্রশ্নটা উঠছে। মানে যারা খারাপ সেই রেফারেন্স গুলো তো আমরা টানতে পারি না, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন নামটা, তখনই আসলে প্রশ্নগুলো ওঠে আর কি। সম্পদ থাকা কিন্তু খারাপ। এবং আপনি খুব চমৎকার করে বিষয়টা পরিষ্কার করেছেন। আমি এই আলাপটা এখানে শেষ করব। সবশেষ মন্তব্যটা অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপি আপনার কাছ থেকে নিয়ে আলাপটা শেষ করব। জি, আমি এখানে শাহ ইফতিকার ভাইয়ের সাথে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনাদের কোনো কিছু হলে আপনার নবী, রাসূল, পীর, পয়গম্বর সমস্ত কিছু টেনে নিয়ে আসেন। তো এই যে টেনে নিয়ে আসাটা, ওইটাও কি যথার্থ? কিছুক্ষণ আগে আপনি বললেন যে এমপি লোভ লালসার কারণে এমপি হতে চায়। আমি পাপিয়া তো লোভ লালসার কারণে এমপি হতে চাই না। আমি সুপ্রিম কোর্টের একজন কর্মজীবী মহিলা। তা আমার তো টাকা পয়সা রোজগারের জন্য আমি ডিপেন্ড না কারোর প্রতি। আমার সারা জীবনের একটা ইচ্ছা ছিল যে আমার সততা, আমার ত্যাগ, আমার স্যাক্রিফাইস, মামলা হামলার কারণে আমি আমার ত্যাগের স্বীকৃতি হিসাবে আমি একটা নমিনেশন নেব সরাসরি নির্বাচনের। তো এই যে একটা আমার মনোবাসনা, এইটা তো আমার দুর্নীতি করার জন্য না, করাপশন করার জন্য না। একেবারেই না। ঠিক আছে, এগুলো সবসময় গণহারে যে এমপি মানে চুরি ডাকাতি, এমপি মানে ধাপ্পাবাজি, এমপি মানে মিথ্যাচার, এই ধরনের একটা ঢালাও মন্তব্য করাটা মোটেও ঠিক না। গয়না আছে, ঠিক আছে, মেয়েরাই গয়না পরবে, মেয়েরাই সাজবে। তার স্বামী তার স্ত্রীকে 500 ভরি গয়না দিয়ে সাজানোর এখতিয়ার সামর্থ্য থাকলে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু এত একবারে পীর, পয়গম্বর, ওলি, আউলিয়া, নবী, রাসূল সবার দৃষ্টান্ত টানার এই আমরা মানব সমাজের মানুষের এত প্রয়োজন নাই তো।
আচ্ছা, আমাকে আমরা আলাপটা বলতে- শেষ করি, সব শেষ ছোট করে 1 মিনিটের মধ্যে একটু শেষ করবেন সাহেব থেকে তারিক। আমাকে হ্যাঁ। আমি উত্তরটা দিয়ে দিই, কারণ হ্যাঁ। উনি আমাকে একটা প্রশ্ন করেছেন। জি। প্রসঙ্গটা কিন্তু আমি তুলিনি, প্রসঙ্গটা তুলেছেন আমাদের যিনি প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে ইসলামী আন্দোলনের হলে এরকম কেন, যেহেতু উনি ইসলামের উদাহরণ দিয়েছেন অথবা আমাকে তো দৃষ্টান্ত দিতেই হবে। ব্যাস, না হয় একদম আমি- পরিষ্কার। আমি- হ্যাঁ, মানব- একদম পরিষ্কার। আমি আলাপটা দীর্ঘ করতাম কারণ অনেকগুলো পয়েন্ট ছিল, কিন্তু আরো খবর রয়েছে আমার হাতে, সেগুলো নিয়েও আলাপ করবো। এবং আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা একটা দীর্ঘ সময় আমাকে দিয়েছেন। বিদ্রোহী প্রার্থী নিয়ে কথা হলো, হলফনামা ইস্যুটা নিয়ে কথা হলো, এবং আলোচনাটা এমন একটা জায়গায় গেল যেখান থেকে আরেকটু সময় আলাপ করতে পারলে ভালো হতো, কিন্তু তারপরেও আমাদের মৌলিক অংশগুলো আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য।